এই মানবীকে চাই, পুরো দস্তুর চাই। চিকন নরম ঠোঁট জোড়ায় সুধা পান করা যখন শেষ হলো তখন খেয়াল করলো কিশোরী কাঁপছে এখনো। টলমলে চোখ জোড়ায় নোনা জল, মৃদু স্বরে বলল, আমারও ভয় হয়, হারানোর ভয় আমাকেও গ্রাস করে। মেয়েটার আদুরে মুখখানায় ফেলফেলি চেয়ে রইল ফাইজান। হুমায়রা কাঁদছে, তাও তার জন্যে। এক অদ্ভুত আনন্দ অনুভূত হলো। কি অদ্ভুত এই চেতনা! প্রফুল্ল স্বরে শুধালো, তুমি কাঁদছো কেন হুমায়রা? কেউ যদি আপনার ক্ষতি করে, শত্রুর তো অভাব নেই। অশ্রুসিক্ত চোখ জোড়ায় চুমু খেলো ফাইজান, গাঢ় স্বরে বলল, আমি খুব খারাপ মানুষ, আমার জন্য কেঁদো না। হুমায়রার কান্নার বেগ বাড়ল, তার অশ্রুগুলো শুষে নিল ফাইজান। আদরের স্রোত বাড়ল। নিস্তব্ধ রজনীতে হুমায়রাকে পাবার নিষিদ্ধ আকাঙ্ক্ষারা হানা দিল মস্তিষ্কে। যৌবনের আদিম খেলায় মত্ত হলো তারা। ভালোবাসার কালবৈশাখী ঝড় আছড়ে পড়ল তৃষিত হৃদয় জোড়ায়। নখের আচরে ক্ষতবিক্ষত হলো ফাইজানের নগ্নপিঠ। আজ হুমায়রাও নিজেকে সমর্পণ করলো তার প্রিয়তমের নিকট। রাত ঘন হলো, সেই সাথে হৃদয়ের প্রাচীরের দ্বিধাগুলো চূর্ণ বিচূর্ণ হলো প্রেমের আঘাতে। শিশির বিন্দুতে রোদের ঝলক প্রতিবিম্বিত হচ্ছে। ঘুমন্ত কিশোরী ফাইজানের বুকে কবুতরের ছানার মতো ঘাপটি মেরে শুয়ে আছে। ফাইজান নির্নিমেষ চোখে তার পানে চেয়ে রইল। তারপর স্মরণ হলো যুদ্ধের শঙ্খধ্বনি বেজে গেছে, এখন প্রস্থান করতে হবে। গাঢ় চুম্বন আঁকলো ঘুমন্ত হুমায়রার কপালে, ফিসফিসিয়ে বলল, তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই, তবু নিষ্ঠুর আমাকে যেতে হচ্ছে। কথা দিলাম এই রিক্ততা আবার পুষিয়ে দিব। হুমায়রা যখন ঘুম ভাঙল তখন পাশের স্থানটি ফাঁকা, শীতল। বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো। মানুষটি আবারও তাকে একা ফেলে চলে গেছে। বিকালের শেষ প্রহরে ভোট প্রদান অনুষ্ঠানের সমাপ্তি ঘটল। ফাইজান ভোট দিতে গিয়েছিল 10টা নাগাদ। ছেলেপুলেরা সব কেন্দ্রের বাইরে কর্মরত। তাদের শানিত নজর তককে তককে আসে। ভোট গণনা শুরু হবে। শেষ মুহূর্তে সব এলোমেলো হয়ে যায়। ফাইজান যখন ভোটদানে এসেছিল ঠিক সেই মুহূর্তে কেতাব চৌধুরীও প্রবেশ করেছিল। ফাইজান তাকে দেখে সালাম দিল, কিন্তু বরাবরের মতো সেই সালামকে অগ্রাহ্য করলো। সে প্রবীণ শানিত নয়ন এক নজর দেখল, তারপর পাশেই থুতু ফেলল। ফাইজানকে অপমান করার নোংরা চেষ্টা। ফাইজানের হাসি পেল। এমন কাজ হরহামেশাই তিনি করেন। ফাইজান নিজে থেকেই শুধালো, কেমন আছেন? শ্লেষ্মা মিশ্রিত কণ্ঠে কেতাব চৌধুরী উত্তর দিলেন, আমাদের ভালো থাকা কি তোমার সহ্য হবে? ছি ছি, আমি আমার প্রতিদ্বন্দ্বী, আপনার ভালো থাকা আমার কাম্য। ন্যাকামি না। কেতাব চৌধুরীর মুখের ভাষা খুব বাজে, তবুও ফাইজানের মুখে শান্ত হাসি। ভৎসনা স্বরে বলল, চাচা, বয়স হয়েছে, এত মেজাজ ভালো না শরীরের পক্ষে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আপনার উচিত প্রাণ খুলে হাসা। হাসা কিন্তু এক প্রকার ব্যায়াম। ফাইজানের কথাটা শেষ হবার পূর্বেই তিনি মুখ ভেঙচি কেটে চলে গেলেন। ফাইজানের চোখ জোড়া হাসছে। নাদিমকে সে শীতল স্বরে বলল, এবার ছাড় দিবি না, বাকিটুকু সামলে নিব। ভোট গণনার শেষ মুহূর্ত, টানটান উত্তেজনা। কেতাব চৌধুরীর লোকেরা প্রস্তুত ব্যালট চুরি করার জন্য। নির্বাচন কমিশনারের একটি অফিসারকে টাকা দেওয়া হয়েছে। কেন্দ্রের ভোট চুরি করা প্রয়োজন, কারণ ভোটের ফারাক আকাশ পাতাল। ফাইজানের ছেলেরা তখন অন্যমনস্ক চা সিগারেট গোলে গল্প করছে, অমনি অতর্কিতে আক্রমণ করে বসলো। সুযোগ বুঝে ভেতরে চলে গেল কেতাব চৌধুরীর লোকেরা। একে একে সিল দেওয়া শুরু হলো। তখনই ভরাট গলা কানে এলো, ইউ আর আন্ডার অ্যারেস্ট। পেছনে পুলিশের লোক, অথচ সকলের কাছে টাকা পৌঁছেছে। ব্যালট চুরি এবং জালিয়াতি ভোটের জন্য গ্রেফতার হলো 10 জন। বাকিরা পালালো দ্বিতীয় দরজা দিয়ে। নির্বাচন কমিশনের অফিসারও ধরা খেল। ফাইজান তখন অলস ভঙ্গিতে চা খাচ্ছে। তার সম্মুখে ফরিদ বসে আছে। কর্কশ ধ্বনিতে ফোনটা বাজছে। নাদিম ফোন করেছে। ফোনটা ধরতেই সে বলল, ফাইজান ভাই, কাজ শেষ। ফাইজানের ঠোঁটে জয়ের হাসি। ফরিদ বিস্মিত স্বরে শুধালো, হাসছো কেন? একটু টিভিটা চালাও তো। টিভি চালাতে নিউজের হেডলাইন এলো, এই গ্রেফতার। ফরিদ মিহিস্বরে বলল, চলো, ভালো চলতেছ বলতে হবে। বুড়ো ভামটার সাহস বেড়েছিল। নতুন এমপি সাহেবের বাসন রেডি? 3 সপ্তাহ আগ থেকে। ফরিদ হাসলো। ফাইজানের মস্তিষ্ক বোঝা খুব জটিল। এই পরিকল্পনাটা ফরিদকে সে জানায়নি। ওদিকে গ্রামের একটা কেন্দ্রেও কেতাব চৌধুরী জিতল না। একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাইজান বিজয়ী হলো। ফাইজান ভেতরে হাঁক দিল, এমপি সাহেবা, এমপি সাহেবা। হুমায়রা ভেতর ঘর থেকে বেরিয়ে এলো। বিস্মিত স্বরে বলল, আমাকে ডাকছেন? আজ্ঞে, বলুন। আপনার স্বামী জয় করেছে, সেই উপলক্ষে আজ ভুরি ভোজ হবে। রান্নাটা কিন্তু তুমি করবে। হুমায়রা অবাক স্বরে বলল, ঘোষণা তো হয়নি। কিন্তু তোমার বড়ি জিতবে। হুমায়রা কথা বাড়ালো না, সে ভেতরে চলে গেল। ফরিদ তখন বলল, থানার ছেলেটা কি হবে? সাক্ষী দিলে বেঁচে যাবে, নয়তো জেলে কখন কি হয় কে জানে। ফরিদ থমকে গেল। কিছুক্ষণ পূর্বের নরম মানুষটিও কোথায় যেন হারিয়ে গেল। ফাইজানকে বোঝা সত্যিই দায়। ইলহার মুখখানা রক্তশূন্য। আকস্মিক খবরে কিছুটা নড়বড়ে হয়ে আছে ভেতরটা।
খবরটি অত্যন্ত আনন্দের, কিন্তু আনন্দটা ঠিক উপলব্ধি করতে পারছে না ইলহা। হয়তো প্রস্তুত ছিল না, তাই তার হাতে একটা রিপোর্ট, সে মা হতে চলেছে। ইলহার মুখখানা রক্তশূন্য, আকস্মিক খবরে কিছুটা নড়বড়ে হয়ে আছে ভেতরটা। খবরটা অত্যন্ত আনন্দের, কিন্তু আনন্দটা ঠিক উপলব্ধি করতে পারছে না ইলহা। হয়তো প্রস্তুত ছিল না, তাই তার হাতে একটা রিপোর্ট, সে মা হতে চলেছে। রিপোর্টটা ঘণ্টাখানেক পূর্বেই পেয়েছে। বেশ কয়েকদিন যাবৎ বেশ খটকা লাগছিল তার। মাসিক মিস হয়েছে প্রায় 2 মাস। ব্যাপারটা প্রথমে আমলে না নিলেও বেশ কয়েকদিন যাবৎ শরীরটা ভালো নয়, প্রায় দুর্বল লাগছে। খাবারে অরুচি হচ্ছে, বমি বমি ভাব। রাশাদ ব্যাপারটা নিয়ে বেশ উত্তেজিত হলে ইলহা তাকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করলো, কিন্তু মনের মধ্যে একটা খটকা লেগেই রইল। তাই গতকাল হাসপাতালে এসে ইউরিন এবং ব্লাড টেস্ট করালো। আজ সেই রিপোর্ট তার হাতে। অনাকাঙ্ক্ষিত এই পাওয়ায় স্বাভাবিক হতেই সময় লাগলো। যখন স্বাভাবিক হলো তখন মাথায় প্রথম এই চিন্তাটা আসলো, তাহলে তারা কি সত্যি প্রস্তুত? ইলহার রাশাদের বিয়ের সময়কাল খুব কম, তার থেকেও যেটা মোক্ষম তা হলো তাদের অর্থনৈতিক অবস্থা। আয়ক্ষম ব্যক্তি বলতে ঘরে এখন রাশাদ এবং ইলহা। একা রাশাদের পক্ষে 5টি প্রাণের ভরণ পোষণ করাটা কতটা কষ্টের সেটা ইলহা জানে। এখন একজন সদস্য বাড়ছে, খরচ আরও বাড়বে, কিন্তু ইলহা এমন অবস্থায় কি সে প্রতিদিন এতটা পথ জার্নি করে চাকরিটা করতে পারবে? রাশাদ কি সেটার অনুমতি দিবে? যদি না দেয় তবে চাকরি ছেড়ে দিতে হবে ইলহার। তখন রাশাদের উপর চাপটা আবারও বেড়ে যাবে। লোকটা সারাদিন পরিশ্রম করে যেন ঘরের কারো অভাব না থাকে। সে প্রকাশ না করলেও তার চটি ক্ষয় হওয়া পরিশ্রমটি দৃষ্টি এড়ায় না ইলহার। দিন শেষে ক্লান্ত শ্রান্ত মুখে মলিন হাসি আঁকিয়ে বলে, সব ঠিক আছে। সবকিছু মিলিয়ে দ্বিধায় পড়ল ইলহা। তার ভেতরের তাদের প্রণয়ের অংশ বাড়ছে, ফলে ইলহা খুশি হতে চাচ্ছে, কিন্তু অবান্তর অর্থনৈতিক চিন্তাগুলো তাকে ভীত করছে। এর মাঝে ফোনটা বেজে উঠল। ফোন স্ক্রিনে রাশাদের নামটা ভেসে উঠল। ইলহা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করলো। হ্যালো। ইলহার হ্যালো বলার সাথে সাথে অপর পাশের মানুষটি প্রশ্ন ছুড়ল, কিছু হয়েছে? কেন? আপনার কণ্ঠ শুকনো লাগছে, সত্যি করে বলুন তো কি হয়েছে? রাশাদের কথাটা শোনা মাত্র মৃদু হাসি অঙ্কিত হলো ইলহার ঠোঁটে। মানুষটিকে কিছু না বললেও কিভাবে যেন সব বোঝা যায়। ইলহার দ্বিধার মেয়ে কিছুটা হলেও সরে গেল। উন্মোচিত হলো আশার কুসুম প্রভা। স্মিত স্বরে বলল, আপনাকে কিছু বলার আছে। কি? ফোনে বললে আমি আপনার মুখভাব দেখতে পারবো না, তাই কথাটা আমি সামনাসামনি বলবো। আজ তাড়াতাড়ি আসবেন, কেমন? রাশাদ মৃদু হাসলো, গাঢ় গলায় বলল, আমি অপেক্ষায় থাকলাম, কিন্তু অপেক্ষার ফলটি খুব মিষ্টি হয়। আয়নার সম্মুখে তৈরি হচ্ছে ফাইজান। শপথ গ্রহণের সময় চলে এসেছে। আজ রাতে শপথ গ্রহণ হবে। আগামী সপ্তাহ 2 সে ঢাকাতেই থাকবে। হুমায়রা আয়নার মধ্যে দিয়ে স্বামীকে দেখছে। মানুষটিকে ছাড়া আগামী 2 সপ্তাহ তাকে থাকতে হবে। ব্যাপারটা কিছুদিন আগেও এতটা পীড়াদায়ক ছিল না, কিন্তু আজ মন আকাশে মেঘমেদুরের ঘনঘটা চলছে। মানুষটিকে দৃষ্টির বাহিরে যেতে দিতে মন চাইছে না। ব্যাপারটা হাস্যকর খানিকটা, কিন্তু নিতান্তই সত্য। মুজিব কোটের বোতামটা লাগাতে লাগাতে ফাইজান আর চোখে একবার হুমায়রার পানে চাইল। সকাল থেকে মেয়েটার মুখখানায় আশারিয়া মেঘ জমেছে, হাসিখানাও কৃত্রিম। ব্যাপারটা বিচিত্র লাগছে ফাইজানের, কারণ মেয়েটা তার ব্যাপারে এতকাল কেবলই ছিল নির্লিপ্ত। মেয়েটি আদপি তাকে ভালোবাসে কিনা ব্যাপারটা নিয়ে সন্দিহান সে। তবুও তাকে নিজের বিছানো মায়াজালে আটকে রাখতে চায়। তার ধারণা এই নির্বিকার নারীর হৃদয়ে তার স্থান এক না এক সময় হবেই। আয়নার ভেতর থেকে স্মিত স্বরে শুধালো, তোমার কি বাড়ির জন্য মন খারাপ হচ্ছে? কথাটা শোনা মাত্রই চকিত হলো হুমায়রা। অবাক স্বরে বলল, না তো। তাহলে মুখের ঘন্টায় 12টা কেন বেজে আছে? হুমায়রা এবার চুপ করে রইল। ফাইজান জানে মেয়েটা খুব কম কথা বলে, তাই নিজে থেকেই বলল, আমি তোমার ভাইজানকে বলে দিব যেন তোমাকে ওখানে নিয়ে যায়। একা যাবার চেষ্টা করো না, পারলে মাকেও নিয়ে যেতে পারো। টেস্ট পরীক্ষা তো আগামী সপ্তাহে। একেবারেই বই খাতা নিয়ে যেও, কেমন? কথাটা বলেই দরজার দিকে পা বাড়াতেই হাতার ঈষৎ অংশে টান ধরল হুমায়রা। মৃদুস্বরে বলল, আপনাকে যেতেই হবে, তাই না? কথাটার মাঝে এক অদ্ভুত মায়া ছিল। ফাইজান নির্নিমেষ চোখে তাকিয়ে রইল। তার হৃদস্পন্দন বেড়ে গেছে, নিউরনের আন্দোলন পুনরায় সচল হয়েছে যেন। রক্তকণার গতি ত্বরান্বিত হয়েছে। কি তুলতুলে আবদার! এমন আবদার করলে কি তাকে ছেড়ে যাবার ইচ্ছা হয়? ফাইজানের পা থেমে গেল। এক বিচিত্র আনন্দ হচ্ছে। হুমায়রার মুখোমুখি হয়ে মাথাটা ঠেকালো ঠিক হুমায়রার কাঁধে। উত্তপ্ত ও নিঃশ্বাস ফেলল কিছুক্ষণ। দুটো মানব মানবীর মাঝে কোনো কথা হলো না। অবশেষে নীরবতা ভেঙে বলল, আমি যে জনগণের প্রতিনিধি, আমি চাইলেও আমার পুরোটা সময় আমি তোমাকে দিতে পারবো না। তবে এতটুকু প্রতিশ্রুতি দেব, আমার হৃদয়ের মালকিন শুধুই তুমি থাকবে। আমি খুব দ্রুত ফিরবো, তুমি চিন্তা করো না। আমার হুমায়রাকে দেখে রাখবে, সেবারের মতো পাগলামি করবে না। আপনিও আমার নেতা সাহেবকে দেখে রাখবেন।
আমি তাকে অক্ষত চাই। ফাইজানের ঠোঁট প্রশস্ত হলো মিষ্টি হাসিতে। মাথাখানা তুলে উষ্ণ চুমু আঁকলো হুমায়রার কপালে, তারপর বের হলো নিজ গন্তব্যে। হুমায়রা ছাদ থেকে দেখলো তার চলে যাওয়া। একটা সময় গাড়িটা দৃষ্টির বাহিরে চলে গেল। হুমায়রা খেয়াল করলো তার স্বচ্ছ চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছে। এক ফোঁটা গড়িয়েও পড়ল। সে মানুষটির প্রেমে পড়েনি, সে ফাইজানে আসক্ত হয়েছে। এই এক তীব্র আসক্তি, নেশার আসক্তি ছেড়ে ভয়ঙ্কর এই আসক্তি। এটা মায়ার আসক্তি। এই আসক্তি কাটানো অসম্ভব। চামেলির অবস্থা তুলনামূলক ভালো, ধীর গতিতে হলেও সে সেরে উঠছে। একটু একটু করে সে সুস্থ হচ্ছে, এখন কথা বলতে পারে। শরীফা এবং হুমায়রা গেল তাকে ভিজিটিং আওয়ারে দেখতে। ডাক্তার বলেছে 1 সপ্তাহ হাসপাতালেই থাকুক। হুমায়রা নিজ হাতে স্যুপ আর জাউ রেঁধে এনেছে। চামেলি হাসপাতালের খাবার খেতে পারে না। তার ভাষায়, তেল নাই, নুন নাই, মাটি না ভাত, বোঝাই যায় না। হুমায়রা তাকে নিজ হাতেই খাইয়ে দিল। চামেলির খুশি দেখে কেতা চিকিৎসার কোনো ঘাটতি রাখেনি ফাইজান। সব দিক থেকে সব রকম সুযোগ সুবিধা। চামেলির কৃতজ্ঞতা শেষ নেই। খেতে খেতে বলল, আম্মা, আমি আমরণ আপনাকে ঘরে ভাবি সাহেবের আন্ডারে কাম করুন। আমার জীবন বাঁচাইছেন আপনারা। আমরা কিছুই করিনি রে চামেলি, তোর ঋণ পরিশোধ করার সাধ্য আমাদের নেই। তুই যা করেছিস কজন করে, আমরা সারা জীবন তোর প্রতি কৃতজ্ঞ থাকবো রে। নরম গলায় এই শরীফা কথাটা বলল। চামেলি দাঁত বের করে হাসলো, তারপর বলল, কি যে কন আম্মা, এরা তো আমার দায়িত্ব ছিল। না চামেলি আপু, কারোর জন্য নিজের জীবনের পরোয়া না করা দায়িত্ব মোটেই নয়। তুমি যা করেছো তা করাটা এত সহজ নয়। তুমি সত্যি খুব সাহসী, নয়তো। ভাবি সাহেব, তোমারে আমার খুব ভালো লাগে। আমার চোখের সামনে তোমারে কেউ বাড়ি মাইরা যাইব গা, আর আমি দেহুম, তা কেমন হয়? তুমি আমার আপন লোক। হুমায়রা মৃদু হাসলো, গভীর গলায় বলল, তাহলে তুমি কি আমাদের পর নিজের আপন বলছো? নিজেই আপন বলছো, আবার নিজেই বলছো কৃতজ্ঞতার কথা। তোমার জন্য এগুলো করা আমাদের গুরু দায়িত্ব। ভাবি সাহেবের লগে তক্ক করা যায় না, হেব্বি বুদ্ধি। হয়েছে, এবার খাও তো, এত কথা বলো না। শরীফা সম্মতি জানালো, বলল, তাহলে বোঝ, নেতার বউয়ের সাথে যুক্তিতে পারবি না। ফাইজানের সাথে কথা হচ্ছে না, তার ফোনটা বন্ধ ছিল। ফাইজানের সাথে কথা হচ্ছে না, তার ফোনটা বন্ধ ছিল। বেশ কবার চেষ্টা করেছে, কিন্তু যোগাযোগ করতে পারেনি। হাসপাতাল থেকে সরাসরি কোচিংয়ে এসেছে হুমায়রা। শরীফা তাকে নামিয়ে বাসায় চলে গিয়েছে, কিন্তু ক্লাসেও মন বসেনি। পুরোটা সময় তার মস্তিষ্ক জুড়ে সেই মানুষটি ঘুরে বেরিয়েছে। ক্লাস থেকে বের হবার সাথে সাথেই তাকে পুনরায় ফোন করেছে, কিন্তু সে ফোন ধরেনি। ফলে না পেরে ফরিদকে ফোন করলো হুমায়রা। ফরিদ ফোন ধরতেই ব্যস্ত, বলল, ভাবি, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি, এখানে অনেক চাপ। ভাইজান ঠিক আছে, সবতে প্রস্তুতি চলছে। বলেই ফোন কেটে দিল সে। হুমায়রা কিছু বলার সুযোগও পেল না। এর মধ্যেই পেছন থেকে চিরচেনা একটা কণ্ঠ ভেসে আসলো। হুমায়রা। পেছনে চাইতেই থমকে গেল হুমায়রা। তার বিস্ময় বাড়িয়ে জুবাইদা ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। হুমায়রা স্তব্ধ হয়ে রইল, হতভম্ব হয়ে চেয়ে রইল জুবাইদার দিকে। তার মুখশ্রী হাসি খুশি। হুমায়রার মুখে অগণিত চুমু আঁকল সে, যা হুমায়রাকে আরও অবাক করল। যে জুবাইদাকে সে চিনে, সে তো তাকে পছন্দ করে না। সর্বদা অবজ্ঞা এবং অবহেলায় জুবাইদা থেকে পেয়েছে সে। অথচ সেই জুবাইদার সাথে আজকের জুবাইদাকে মেলাতে পারছে না হুমায়রা। জুবাইদা হাসি হাসি কণ্ঠে শুধালো, কেমন আছোস রে মা? হুমায়রা উত্তর দিল না। শূন্য দৃষ্টিতে শুধু চেয়ে রইল। জুবাইদা হুমায়রার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কত সুন্দর হয়ে গেছোস। তোরে এইখানে দেখুন স্বপ্ন চিন্তা করি নাই। কেমন আছে আব্বা আম্মা আর রাশাদ? ওই কেমন আছে? আর তোর বাপ, হ্যার কি অবস্থা? কি চাই আপনার? হুমায়রার থমথমে প্রশ্নে জুবাইদা ধাক্কা খেল। এত সময় ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসিটা মিলিয়ে গেল। অপরাধবোধের তীব্র ছায়া উকি দিল তার শুভ্র মুখখানায়। দৃষ্টি নত হলো। মলিন হেসে বলল, কি চামু আর? হুট কইরা তোরে দেখা নিজের আটকাইতে পারি নাই। তোরা আমার উপর রাগ্যা আছোস, তাই না? কামটাই আমি এমন করছি। হুমায়রা হাত জোড়া ধরেই অনুশোচনার বৃষ্টি টপটপ করে পড়তে লাগলো জুবাইদার চোখ থেকে। ঠোঁট চেপে কান্না দমানোর বৃথা চেষ্টা করলো সে। আজ তার স্পর্শেও মমতা অনুভব হচ্ছে, কিন্তু এই অনুভূতিগুলো মেকি নাকি স্বচ্ছ বুঝতে পারল না হুমায়রা। হাতটা ছাড়িয়ে দিল সে। গম্ভীর কণ্ঠে শুধালো, ভালোই আছেন দেখছি। তাহলে পুরনো কথা বলে কি লাভ? যেহেতু পিছুটান ছিঁড়ে একবার চলে গেছেন, সেহেতু এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি জানি
কইলেও তুই বিশ্বাস করবি না আমার কথা, কিন্তু আমি ভালো নাই রে মা, একদম ভালো নাই। প্রত্যেকটা সময় জ্বলছি খালি। যখন মনে হয়েছে নিজের কামড়ার কথা, তখনই লজ্জা হরমে মরে যাইতে মন চাইছে। হাসালেন। ভৎসনা স্বরে কথাটা বলল হুমায়রা। তার চোখে মুখে তীব্র ঘৃণার ছাপ। তার বিরক্ত লাগছে, রাগে গা কাঁপছে। হুমায়রার সচরাচর রাগ হয় না, প্রতিকূল পরিস্থিতিতেও সে নিজের আবেগকে দমিয়ে রাখে, অথচ আজ যেন সব লাগাম ছাড়া হতে যাচ্ছে। অনুভূতিগুলো তীব্র বিস্ফোরণ ঘটাতে চাইছে। তীব্র স্বরে শুধালো, নিজের সুখের লোভে আমাদের জীবনে ঝড় তুলে তো চলে গিয়েছিলেন। তাহলে কেন অসুখী থাকার মিথ্যা নাটক করছেন? কিসের লজ্জা, কিসের শরম? আমার বিয়ের দিন সকালে অন্য মানুষের হাত ধরে পালিয়ে যাবার সময় তো মনে ছিল না আপনার? আপনি সুখী হতে চেয়েছিলেন, একটিবার কি ভেবেছিলেন আপনার একটা কাজে আমাদের জীবনটা কেমন হবে? দাদা, ভাইজান, দাদিকে কতটা অপমানিত হতে হয়েছে, এখন লজ্জা শরমের কথা বলছেন? জুবাইদা ফুপিয়ে কেঁদে উঠল, অথচ হুমায়রার কষ্ট হচ্ছে না, বরং কুঠুরিবদ্ধ থাকা প্রশ্নগুলো প্রকাশে হৃদয়খানা হালকা লাগছে। হুমায়রা দাঁড়ালো না, যাবার জন্য তৎপর হলো। ঠিক তখনই জুবাইদা বলে উঠল, আমি সুখের লেগে পালাই নাই রে মা, আমি পালাইছিলাম বাঁচার জন্য। কথাটা শোনা মাত্রই হুমায়রা দাঁড়িয়ে গেল, বিমূর নয়নে চাইল। জুবাইদা এখনো কাঁদছে। হুমায়রার হাতখানা কাপা হাতে ধরল সে, দলা পাকানো স্বরে বলল, দম বন্ধ হইয়া গেছিল। তোর বাপের অত্যাচারে আমি শ্বাস লইবার পারতেছিলাম না। আমার যত গয়না টেহা ছিল সব ওই জুয়াতে উড়াইছে। তারপরেও যদি একটু ভালোবাসতো, কি পাষাণের মতো মারতো আমারে। সেই দিনও একই কাম করছিল। ওর লোভ ছিল তোর গহনার উপর। আমি ওইডি নিতে দেই নাই বইলা কি মার। তারপর কইছে যদি আমি বেশি কথা কই হকলের কইয়া দিবে। কথাটা বলেই থেমে গেল। জুবাইদার হুঁশ ফিরল। নিষিদ্ধ এবং গোপনীয় কিছু ফাঁস হয়ে যাবার ভয় পরিলক্ষিত হলো। হুমায়রা শুধালো, কি বলে দিব আব্বা? কিছু না। যা বলছিলেন তা শেষ করুন, আমি জানতে চাই আপনি কেন পালিয়েছেন। জুবাইদা তার শুষ্ক ঠোঁটখানা সিক্ত করল, শুকনো ঢোক গিলে বলল, কাউসারের মায়েরে অতিষ্ঠ হইয়া পালাইছি আমি। পালানোর জন্য আমার বিয়ের দিনকেই বাঁচলেন, তাই না? আমার বিয়ের জন্য গড়ানো গহনা শুদ্ধ। দারুণ। আসলে কি জানেন, আমার মনে না অনেক প্রশ্ন ছিল, জানার আকাঙ্ক্ষা ছিল। আপনি আমাকে এতটা ঘৃণা করেন কেন? আমার প্রতি এতটা ক্ষোভ কেন আপনার? কিন্তু আজ যখন আপনাকে এত মাস পর সামনে দেখছি, আমার কিছু জানতে ইচ্ছে করছে না, বরং আমার আপনার সাথে কথা বলতেও বিরক্ত লাগছে। আমি জানি না এত মাস পর কেন আপনি এত ভালো আচরণ করছেন, কিন্তু আমার জীবনে সত্যি আপনার প্রয়োজন নেই। আপনি সুখে থাকুন আপনার নতুন সঙ্গীকে নিয়ে। আমি কখনো তোরে ঘেন্না করি নাই রে হুমায়রা, বিশ্বাস দা, আমি তোরে ঘেন্না করি নাই। হুমায়রা দাঁড়ালো না, মাথাটা ঝিমঝিম করছে, পা জোড়া অসাড় হয়ে আসছে, বুকটা ভারী হয়ে আছে নিগুড়ো বিষাদ মেঘে। কখন সেই বিষাদ মেঘ গলে অশ্রুবর্ষণ হবে জানা নেই, তবে এখান থেকে প্রস্থান করা শ্রেয়। জুবাইদা কাঁদছে, লোভে দুর্বল হয়ে যাবে সে, তখন আবারও বোকা হয়ে ঠকে যাবে। রাশাদ ফিরল আজ তাড়াতাড়ি, মিঠুর উপর সব দায়িত্ব দিয়ে 9টার মধ্যে ঘরে ফিরল সে। কলপারে হাত মুখ ধুয়ে ছুটল ঘরে। ইলহার ফোন রাখার পর থেকে মনটা আকুপাকু করছে। ইলহা কি বলবে সেটা জানার কৌতূহলে তার মন বিচলিত। ঘরে প্রবেশ করতেই দেখলো ইলহা বিছানায় বসে আছে। মেয়েটা আজ শাড়ি পরেছে, গোলাপি রঙের শাড়ি। শাড়িটা রাশাদ তাকে মেলা থেকে কিনে দিয়েছিল। মেয়েটা শাড়িটা পেয়ে বেশ খুশি হয়েছিল, সযত্নে তুলে রেখেছিল আলমারিতে। রাশাদ সুধালে বলেছিল, এটা তোলা থাক, বিশেষ দিনে পরবো। তবে কি আজ বিশেষ দিন? রাশাদ বড় বড় পা ফেলে তার কাছে গেল, হাঁটু গেড়ে ইলহার সম্মুখে বসলো। অস্থির হয়ে পড়ল, বলুন কি কথা? রাশাদ হাঁপাচ্ছে, তার হৃদস্পন্দন তীব্র। ইলহা হেসে বলল, এত অস্থিরতা? বলুন না কি কথা। দাঁড়ান। বলে সে বালিশের নিচ থেকে একজোড়া ছোট্ট কাপড়ে জুতা বের করলো। জুতোগুলো খুবই ছোট। রাশাদের সম্মুখে জুতো জোড়া রেখে বলল, প্রস্তুত হয়নি, ইনশাল্লাহ খুব জলদি এই জুতো জোড়া ঘরময় ঘুরবে। রাশাদ নির্নিমেষ চোখে চেয়ে আছে, তার মুখে কোনো কথা নেই। হঠাৎ এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখ থেকে। আড়ষ্ট গলায় বলল, আমাদের? হ্যাঁ আমাদের। মুহূর্তে ইলহা জড়িয়ে ধরল রাশাদকে, সে কাঁদছে। সেই অশ্রুতে ভিজে গেল ইলহার কাঁধ। ঘরময় নিস্তব্ধ নীরবতা, সেই নীরবতাকে চিরল উষ্ণ চুম্বন। ইলহার ভেজা ঠোঁটে চুমু এঁকে বলল,
আমি আরো পরিশ্রম করবো ইলহা, দেখবেন সে গর্ব করে বলবে আমি তার বাবা। তার এটা সৌভাগ্য যে আপনি তার বাবা। আমি জানি আপনি তার শ্রেষ্ঠ বাবা হবেন। রাশাদ বাচ্চাদের মতো কাঁদছে। এই কান্না আনন্দের, এই কান্না পরিতৃপ্তির। ইলহার চোখও ছলছল করছে। এই অভিব্যক্তি যেন তার সকল দ্বিধার মেঘ চিরে কুসুমপ্রভা ছড়িয়ে দিল। কালচে আকাশে একরত্তি চাঁদ কালো মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে। কিশোরের মতো কাঁপছে পেলব দেহ হিম বাতাসে। চুলগুলো দিশেহারার মতো উঠছে। মন আকাশে মেঘ জমেছে, গর্জন করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। খরা পড়েছে দু আখিতে। ফাইজানের পাঞ্জাবি ইটা দুহাতে জড়িয়ে রেখেছে হুমায়রা। তার গন্ধ লেগে আছে তাতে। মানুষটা থাকলে তার বুকে মুখ গুজে থাকতো। সে আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিত, শক্ত বাঁধনে জড়িয়ে রাখতো। হয়তো দুটো কথা বলতে পারত, কিন্তু সে নেই। জুবাইদার কথাগুলো তীব্র আঘাত করেছে মনোপৃষ্ঠে। তাকে তো ক্ষমা করে দিয়েছে, তবু কেন এই পিছুটান? এর মাঝেই ফোনটা কর্কশ স্বরে বেজে উঠল। এক মুহূর্ত নষ্ট না করেই ফোনটা ধরল হুমায়রা। হ্যালো। এখনো জেগে আছো? হুমায়রা চুপ করে রইল। ওপাশেও নীরবতা। কতটা সময় এমন কাটলো কেউ জানে না। বলার অনেক কিছু থাকলেও বলা হলো না কিছুই। শুধুই নীরবতাই ছিল। অবশেষে সেই নীরবতা চিনল ফাইজানের গাঢ় স্বর। শত শব্দের ভান্ডার জমে আছে, তবুও নিঃশ্বাসের শব্দে আকণ্ঠ ডুবে থাকতে মন্দ লাগছে না। কবে ফিরবেন? কাজ শেষ হয়নি। ও, আমাকে বুঝি চোখে হারাচ্ছ? কে বলেছে? স্বীকার করো রমণী, তুমি আমাকে মিস করছো, আমার জন্য ব্যাকুল হয়ে আছো। হুমায়রার হৃদস্পন্দন তীব্র হলো। ভীষণ লজ্জা তাকে ঘিরে ধরল। মানুষটার মুখে লাগাম নেই, তবে সে মিথ্যে বলছে না। কিন্তু শিকার গেলে তো হেরে যাবে। ফলে মৃদুস্বরে বলল, সেটা আপনার মস্তিষ্কের ভ্রান্ত ধারণা। এটা আমার মনের অবস্থা। তুমি আমার মিষ্টি অভ্যেস হয়ে গেছো হুমায়রা। ইচ্ছে করছে 18 বছরের কিশোরের মতো সব ছেড়ে তোমার কাছে চলে আসি। আগে জানলে আমার লাগেজ ব্যাগে তোমাকে নিয়ে আসতাম, অন্তত নির্ঘুম রাত তো কাটাতে হতো না। আমি বুঝি শুধু ঘুমের মাধ্যম? আমার বাঁচার মাধ্যম। মিথ্যুক। সত্যি। রাতটা গাঢ় হলো। দুই প্রান্তের মানবী লিপ্ত রইল একে অপরের মাঝে। শব্দরা একটা সময় ফুরিয়ে গেল, তবুও ফোন কাটলো না। অন্তত মানুষটার নিঃশ্বাসে তো ডুবে থাকতে পারছে। দেখতে দেখতে সূর্যের প্রথম কিরণ ধরণী ছিল, কিন্তু ফোনের লাইনটা কাটলো না। কাউসার, ওই কাউসার, বের হয় এক্ষুনি। বাহিরে লোকের সমাবেশ। সকলের মিলিত স্বরে ঘুম ভাঙল রাশাদের। শুক্রবার বিধায় আজ দোকান বন্ধ। বাসায় একটু বিশ্রাম নেবার পরিকল্পনা করেছিল, কিন্তু বাহিরে চিৎকারে তা সম্ভব নয়। গায়ে একটা শার্ট জড়িয়ে বেরিয়ে এলো সে। তাকে দেখেই অভিযোগের সুর তুলল কালাম। রাসাদা, তোর বাপরে ক আমার টাকা দিতে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।